লাশ পোড়ানোর ঘটনার সাথে সেই সময় কর্মরত 4 জন পুলিশ অফিসারকে আমরা শনাক্ত করেছি। এই 4 জন আর সাইফুল ইসলাম ঢাকা 19-এর এমপি সেই সময়ে, তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছিলাম। আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আজকে। আদালত 4 জন পুলিশ আর পার্লামেন্ট মেম্বার এমপি যাদের এগেনস্টে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে। কারণ হলো ওই লাশ পোড়ানো, আমরা সাভার আশুলিয়া থানার সামনে যে বডিগুলো ছিল গাড়িতে ভ্যানে, সেগুলোকে পুরানো দেখছি আমরা। সেখানে আগুন জ্বালিয়ে দেওয়া, এই নিষ্ঠুরতা, এই চরম নিষ্ঠুর যে অংশটা, আমরা আরো অনেক অংশ নিষ্ঠুর অংশ ছিল, কিন্তু এটাও তো আমরা দেখছি। শেষ পর্যন্ত যে গ্রেপ্তারের শনাক্ত করা গেছে যে 4 জন এখানে ছিল পুলিশ, এবং শেষ পর্যন্ত যে তাদেরকে গ্রেপ্তার করার জন্য আদেশ, আদৌ গ্রেপ্তার করা যাবে কিনা সেটা বোঝা যাচ্ছে না। এই জন্য যে হয়তো পারে তারা পালায় গেছে বা ধরাই যাবে না। ওই দাদাদের ওই পারে কলকাতা যেয়ে বসে আছে, ওখানে তো অনেক যাচ্ছে যারা ওই দিদি বলছিল এক সময় দরজা খোলা আছে, তখন তো মনে করছিলাম যে হাসিনা আমাদের উপর অত্যাচার করতেছে, আমাদেরকে বোধ হয় টার্গেট করছে, আমাদের কথাই বোধ হয় বলতেছে যে আমরা যদি বিপদে পড়ি, হাসিনা যখন মারতে থাকবে, আমরা যদি বিপদে পড়ি তাহলে যেন আমরা ওখানে আশ্রয় পাই, সেই কথা বোধ হয় ইঙ্গিত করতেছে। কিন্তু শেষ পর্যন্ত যেটা বুঝলাম যে তখনই সে বুঝতে পারছিল যে হাসিনা যদি কোন রকমে ফেল করে তাহলে হাসিনাকে আশ্রয় দিতে হবে। তুলে নিয়ে গেছে হাসিনাকে, মানে কাঁঠালরা নিয়ে গিয়ে। আর তার দলের আমি দেখলাম আমরা সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে বসে কি চমৎকার রেস্টুরেন্টে বসে মোজ মারতেছে, মজা করতেছে। আরো আছে তাতে, এইখানকার থেকে যত শয়তান গুলো আছে, মানে ভুল বলছি না তো, তাদেরকে কি বলবো আর, এর থেকে ভালো ভাষা আমি জানি না। এই খারাপ মানুষগুলো, এখান থেকে যত খারাপ মানুষগুলো আছে তারা গেছে ওপারে, যাচ্ছে, আরো যাবে। আর এটা কলকাতার বা ইন্ডিয়ার এটা লাভ আছে একদিকে। তেমন কেমন লাভ, যে জমির মূল্য ওই 2 লাখ টাকা, সেটাকে ওরা 10 লাখ টাকা দিয়ে কিনবে, অনেক টাকা পাবে। আবার লসও আছে। লসটা হলো এরকম যে ওই সাধারণ মানুষরা যারা জমি কিনতো তারা কিনতে পারবে না, এরা ওইখানে জায়গাগুলো দখল করবে। আরো লস আছে, সেটা হলো এরা তো খারাপ মানুষ, যারা এখান থেকে খারাপ কাজ করছে, এদের রক্তের ভিতরে আছে খারাপ। এরা কয়লা পুরোটাই ধুইলে কালো বের হবে, পুরোটাই ময়লা এরা। এই মানুষগুলা অপরাধ করতে করতে হাত পাকা, ওখানেও কিন্তু অপরাধী করবে। এই খুন খারাপি, ধর্ষণ এদের রক্তের ভিতরে আছে। সুতরাং দিদিরা খুব ভালো থাকবে না। আর আমরা যদি এইভাবে যদি এই যারা অন্যায় করছে এগুলোকে যদি একটার পর একটা ধরা যায় এবং এই বিচারের আওতায় আনা যায়, প্রমাণ করা যায় যে সত্যি সে এই হত্যার সাথে জড়িত ছিল, সত্যি সে লাশটা পোড়াইছে এবং তাকে ঝুলাইয়া ওপারে পাঠায় দেওয়া যায়, তাহলে চমৎকার একটা কাজ হবে। এই পুলিশ ভাইদের প্রতি বলছি, এটা কিন্তু কোনো পুলিশের উপরে এরকমটা করা হচ্ছে না। মানে আমরা কিন্তু পুলিশের উপরে, এই বাহিনীর উপরে আমরা মোটেও রাগান্বিত না। আমরা রাগান্বিত ওই সব মানুষের উপরে, যেসব পুলিশ সদস্যরা আসলে পুলিশ না, পুলিশের পোশাক পরে সন্ত্রাসী কায়দায় সন্ত্রাসী ভূমিকা তারা পালন করছিল, এই খুনির ভূমিকায় যারা ছিল। আমরা পুলিশের কথা বলছি না, আমরা খুনির কথা বলছি। যে পবিত্র ড্রেস, পুলিশের যে ড্রেসটা, বর্দিটা তারা গায়ে পড়ছিল, তাদের এই পবিত্র জায়গাতে থাকার কোনো অধিকার তাদের নাই। আমরা টেনে নিয়ে আসবো তাদেরকে। আর যারা ভালো অফিসার, যেমন দলের ভিতরেও যারা ভালো আছে তারা একদম পিছনে থাকে, পুলিশের ভিতরেও যারা ভালো ছিল, যারা অন্যায় অত্যাচার সাথে ছিল না, তারাও ছিল পিছনে। তাদের প্রমোশন হয় নাই, তাদেরকে খাগড়াছড়িতে বদলি করে রাখা হয়েছিল। যারা ভালো তাদের জন্য বলছি, আইনের শাসন আসবেই, আইনের শাসন আসতেই হবে।
আমরা পুলিশকে বন্ধু হিসাবে চাই। আমরা এই ছাতার রূপে আমরা পুলিশকে চাই। আমরা বিপদে পুলিশকে চাই। আমার আমার জীবন রক্ষার জন্য এই পুলিশ দরকার। আমরা এই দেশের লক্ষ কোটি টাকা বাজেটের বড় একটা অংশ আমরা ব্যয় করি পুলিশের পিছনে, পুলিশের থানার পিছনে, গাড়ির পিছনে। যে অফিসগুলো দেওয়া হয়েছে যে অফিসারদের, যেমন পুলিশের আইজি কে যে অফিস দেওয়া হয়েছে, গর্জিয়াস। এটা কার পয়সা? এটা আমাদের পয়সা, এদেশের মানুষের পয়সা, ভিখারির পয়সা। সারাদিন ভিখারি ভিক্ষা করে লবণ কিনে আনে, সেই লবণও কিন্তু ট্যাক্স দিয়ে কেনা হয়, সেই পয়সা দিয়ে এই পুলিশ বাহিনীর বেতন দেওয়া হয়। তাহলে ওই ভিখারিকে যেন অসম্মান না করা হয়। সেই পুলিশ বাহিনীকে মনে করা উচিত সেই তার মালিক, কেননা সেই তার বেতন দেয়, তার পয়সা দিয়েই কিন্তু এই পুলিশ চলে। সাধারণ মানুষকে সম্মান আমরা আশা করি, আমরাও সম্মান আশা করি এবং সম্মান দিতেও চাই। আমরা সম্মান দিতে চাই, আমরা মাথায় নিয়ে রাখতে চাই যে আমাকে নিরাপত্তা দিবে, আমাকে নিরাপদ রাখবে, আমার মা বোনের কে যে রক্ষা করবে, ইজ্জত রক্ষা করবে, তার জয় জয় গান আমরা গাইতে চাই। আমরা তার সম্মান, তার সম্মানটুকু আমরা তাকেই দিতে চাই। কিন্তু সম্মান দিতে চাইলে কি হবে? সম্মান তো দেওয়া যায় না, সম্মান অর্জন করতে হয়। এটা নিজের চরিত্রের উপরে নির্ভর করে। আশা করি যে বাংলাদেশ পুলিশ এরপরে যে ঘটনা ঘটে গেছে তারপরে থেকে এখন ধীরে ধীরে তারা ঠিক হবে। কিন্তু কিভাবে ঠিক হবে? এখনো তো কিছু ঠিকা রয়েছে। সেই দুষ্ট কতগুলো যেগুলা ওই কাঁঠাল রানীর দুষ্ট ছিল, সেগুলো কিন্তু এখন পর্যন্ত রয়েছে। তারা কিন্তু এখন পর্যন্ত ওই মামলার নামে যে খারাপ কাজগুলো হচ্ছে, এই জুলাই আগস্টের যে মামলা, সেই মামলার কেসগুলো নিয়ে এই একটা দলের নেতারা জানেও না, যার আত্মীয় মারা গেছে, আহত হয়েছে, সেও জানেও না কেস হচ্ছে, বা তাকে দিয়ে কেস করানো হচ্ছে, শত শত আসামি তৈরি করা হচ্ছে। কিন্তু যার আত্মীয় চলে গেল, সেই পিতা জানে না যে কাকে আসামি করা হলো, কতজনকে আসামি করা হলো, কেন আসামি করা হলো। কিন্তু যে আসামিটা করলো সেই কি জানে, আবার পুলিশও জানে। পরবর্তীতে তাদেরকে কল করে, হ্যাঁ ভাই তুমি এখানে আসামি আছো, তুমি যদি এখন রক্ষা চাও, তাহলে তার জানে যে ওই লোকটার কত দেওয়ার যোগ্যতা আছে, তার কোটি দিলে কোটি, না হলে লাখ, তার কাছ থেকে পয়সা নেবে। এটা খুব খারাপ। এটা শুধু খারাপ না, এটা ভয়ানক খারাপ। এটা এক ধরনের অত্যাচার। এটা 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 এই কাজটা সেই রাজাকাররা তো এগুলোই করছে, মানুষের সম্পদ লুট করছে, জ্বালাও পোড়াও করছে, মানুষকে আরো অনেক কিছু করছে। কিন্তু সেই সব তো এখন করতেছে না, এখন শুধু সম্পদটা গ্রাস করতেছে। দেখে দেখে নির্দোষ মানুষের ঘুম হারাম করে দিচ্ছে। যদি যে কারোর একটা নির্দোষ মানুষ, তাকে যদি বলা হয় এখন তুমি মার্ডার কেসের আসামি, তার তো ঘুম হারাম হয়ে যাবে। আর তার কাছ থেকে যা কেড়ে নিবে সেটা তো দেওয়ার পরে সে সারা জীবন আর দাঁড়াতে পারবে না, ওই ভিখারির মতো জীবন যাপন করতে হবে। আর এই যে মনের কষ্ট, এই কষ্ট নিয়ে সারাটা জীবন তাকে, ওই জেনারেশনটা, তার সন্তানকে সে আর যেভাবে মানুষ করতে চাইছিল সেভাবে মানুষ করতে পারবে না, শেষ হয়ে যাবে একটা ফ্যামিলি। এই সব থেকে কিন্তু পুলিশকে সরে আসতে হবে। এটা পুলিশ জানে, যে নেতারা পাশে বসতেছে, পরিষ্কারই বলি, এখন আর কি নেতা পাবো কোথায়? একদল তো চলে গেছে ওপারে, এখন আর বাকি আর কে আছে? তাদেরকে উচিত নিজেদেরকে সংশোধন করা, নতুবা এই জনগণ কিন্তু ভোটের মাঠে যায় এই কাউকে পাশ করাবার জন্য না। যদি কলা গাছও দাঁড়ায় এগেনস্টে, যদি কোনো প্রার্থী থাকে, স্বতন্ত্র প্রার্থী, বা এই যে ছাত্ররা দল করার চেষ্টা করতেছে, ভোট কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। এই দেশের মানুষ ওই ভোটের স্বাধীনতা যখন আসে, তার হাতে যখন এই ক্ষমতা থাকে, সে সিল কিন্তু জায়গা মতো মারে। এটা যদি এখনো তারা না বুঝে, যদি সাবধান না হয়, তাহলে কিন্তু ওই এই ডক্টর ইউনূস কিছু করতে পারতেছে না। কিন্তু যে এরপরে আসবে, সে কিন্তু ছাড়বে না। এই
যারা যাদেরকে ধরতে পারে নাই, এই ডক্টর ইউনূস যাদেরকে ধরতে পারে নাই, তাদেরকে কিন্তু এরা ছাড়বে না, এরা ছাড়বে না। আর আমরা ছাড়তে দেব না। আমরা কিন্তু এটাও অন্যায়, এটাও অন্যায়। এই যে অন্যায় অত্যাচার হাত থেকে বাঁচার জন্য ছেলেপেলে প্রাণ দিল, জীবন দিল, এখন আবারও যদি অন্যায় হয়, এটা 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 অগ্রহণযোগ্য। এটাকে ছাড়া যায় না, এটা আমরা ছাড়তে দেব না। আমরা কিন্তু কথা বলবো, আমরা কথা বলা শুরু করছি, আমাদের বলা যেন বন্ধ না করা হয়, আমাদেরকে যেন বাধা না দেওয়া হয়। কথা কিন্তু আমরা বলতে থাকবো, আর আমরা সত্য কথা বলবো, আমরা মিথ্যা কথা বলবো না। ভয়ের কোনো কারণ নাই। ভয় পাবে আমাদেরকে চোর, বাটপার, বদমাইশ, খুনি, দুর্নীতিবাজ এবং অপরাজনীতি যারা করে তারা ভয় পাবে। ভালো মানুষ যেন আমাদের ভয় করে না, কেননা আমরা সত্য কথা বলবো, একটা মিথ্যা কথা বলবো না। রাজনীতিবিদরা মিথ্যা কথা বলে, শুধু রাজনীতিবিদ না, এই অপরাজনীতি যারা করে, তারা যারা গঠনমূলক রাজনীতি করবে, দেশকে গড়তে চাবে, তারা মিথ্যা বলতে পারবে না। তারা কথার মাঝখান দিয়ে কথা দিয়ে রাজনীতি করবে। সুন্দর পরিকল্পনা নিয়ে আসেন রাজনীতিবিদদেরকে বলবো, দেশ গঠনের যদি চিন্তা থাকে যে দেশকে ভালো করবেন, এই লোভ যদি আর না থাকে, ওই যে কাটাল রানী যেরকম বিলিয়ন বিলিয়ন ডলার দেশ থেকে নিচ্ছে, সেই লোভটা যদি না থাকে, তাহলে ঠিক আছে, মাথায় নিয়ে রাখবো আমরা। এই বলছেন দুইবার বেশি কেউ প্রধানমন্ত্রী হবে না। এই দুইবার প্রধানমন্ত্রী হইতে পারছে, দুইবার পর দুইবার সরকার ক্ষমতায় আসতে পারছে, এই নজির কিন্তু নাই আমাদের। যদি কেউ দুইবার হইতে পারে, মানে প্রথমবার ভালো যদি করে, কাঙ্ক্ষিত রেজাল্ট দিতে পারে, জনগণ কিন্তু ছাড়বে না, দুইবারে বেশি নিয়ে নিবে, রাস্তায় নামবে যে না, আমি তোমাকে চাই, আইন পরিবর্তন করতে হবে। এই দেশের মানুষ কিন্তু এরকম, যাকে ভালো পায় তো পায়, মাথায় নিয়ে রাখে, আবার যাকে খারাপ পায়, ওই কাঁঠাল রানী, তাকে দাঁড়ায়, এইভাবে দাঁড়ায়। সব রাস্তায় নেমে আসেন। রাস্তায় কিন্তু একদিন নামে সবাই, কিন্তু দেরি করে। 53 বছর গেছে, নামছে, এর ভিতরে কিন্তু একাধিকবার নামছে। এই 75 15 আগস্ট নামছিল মিষ্টি খাওয়াইছে। তারপরে 90 গণ আন্দোলনে জয়ের পরে কিন্তু আবার তারা মিষ্টি খাইছে এবং আন্দোলনটা কিন্তু রাস্তায় নেমে হয়েছে। আবার এর মাঝখানে আরো নামছে, কিন্তু এই যে নামাটা 24-এর যে জুলাই নামাটা, এটা কিন্তু সিরিয়াস নামা ছিল। এই নামা কিন্তু বন্ধ হবে না। আমাদের ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব কিন্তু এখন আরো চলবে, এটাকে কিন্তু আর কেউ বন্ধ করতে পারবে না। ওই যে বন্ধ করছিল সে এখন ভেতরে আছে। এরপরে যারা জানে যে এরপরে যারা এটা বন্ধ করবে, এই ইন্টারনেট বন্ধ করবে, আমাদেরকে কথা বলা থেকে বিরত রাখার চেষ্টা করবে, সে কিন্তু ওই পলকের মতো চলে যাবে, ওই এয়ারপোর্ট থেকে তুলে নিয়ে আসবে। এখান থেকে পালাবার যারা ভাগ্য ভালো, কয়েকজন পালাই গেছে। কেন পালাইলো? যারা পালাইতে সাহায্য করলো তাদেরকে যে কেন ধরতে পারতেছে না? উচিত তো তাদেরকে ধরা, এরাও অপরাধী, এদের দোষর যারা এখানে রয়েছে। এই 500-600 মানুষকে হাতের নিল, তারপরে তাদেরকে নিরাপত্তা দিল, তারপরে তাদেরকে বর্ডার পার করে দিল, দীর্ঘ সময় যাবত এই কাজ করতেছে। তারা কিন্তু হাজার হাজার কোটি টাকা কামাইছে, কেননা যাদেরকে এখান থেকে পালাতে সাহায্য করছে তারা সবাই হাজার হাজার কোটি টাকা এই দেশের টাকা তারা আত্মসাৎ করছিল। সেই টাকার কিন্তু ভাগ তাদের ভিতরেও আছে। এরাও কিন্তু দুর্নীতিবাজ। আমরা যদি ওদেরকে চিহ্নিত না করতে পারি, ওদেরকে যদি আমরা ধরতে না পারি, তাহলে কিন্তু আমরা ওই মুক্তি আমরা পাবো না। ওরা ভিতরে ভিতরে গনে পোকার মতো খাইতে থাকবে, আমাদের ছাড়বে না। কিন্তু ওরা সুযোগ পাইলে দুমুখা সাপের মতো এরা এই সরকারের সাথেও ছিল, ওই কাঁঠাল রানীর সাথে ছিল, আমাদের এই সরকারের সাথেও আছে। দুমুখা সাপ, সুযোগ পাইলেই যারা পাবে তাকেই দংশন করবে। ডেঞ্জারাস এরা। আমরা যেন সাবধান হই, আর যেন আমরা কথা বলি। আমি ইয়াং ছেলেপেলেদের প্রতি অনুরোধ, আসো কথা বলো। কথা না বললে সমস্যার সমাধান হবে না। কথা না বললে তুমি বাঁচবে না, তোমার পরিবার বাঁচবে না, গণতন্ত্র পাবে না, আইনের স্বাধীনতা পাবে না।